প্রজেক্ট পাসিং শো সিজন 8-এ আপনাদের সকলকে স্বাগতম। আজ গল্পটির দ্বিতীয় পর্ব শুরু করবার আগে পূর্বে ঘটে যাওয়া ঘটনার একটা ক্ষুদ্র বিবরণ দিয়ে রাখছি। কর্মজীবনে ব্যস্ত বিভূতি তার অফিসের বড়বাবু মল্লিক মশাইয়ের সঙ্গে তারই ছেলের জন্মদিনের উদ্দেশ্যে রওনা দিয়েছে আকুই গ্রামের উদ্দেশ্যে। তারানাথের শিখিয়ে দেওয়া চন্দ্রদর্শন প্রক্রিয়া বিভূতি প্রতিনিয়ত অভ্যাস করে, তবে প্রকৃত চন্দ্রদর্শন তার এখনো হয়নি। আকুই গ্রাম যাওয়ার পথে ওই ট্রেনেই বিভূতিদের সঙ্গে দেখা হয়ে যায় তারানাথের। তারানাথ চলেছে তার এক গুরু ভাইয়ের বাড়িতে ওই আকুই গ্রামেই। গন্তব্যে পৌঁছনোর পর বিভূতির বড়বাবু তারানাথকে নিমন্ত্রণ পূর্বক জানায় যে সে যেন তার গুরু ভাইয়ের বাড়ির কাজ মিটিয়ে তাদের বাড়িতে একবার পায়ের ধুলো দেন। তারানাথ গোপনে বিভূতির কাছে বলে যান যে তিনি অনুমান করেছেন তার অফিসের বস মল্লিক বাবুর সঙ্গে অনতি ভবিষ্যতেই খারাপ কিছু ঘটতে চলেছে। বিভূতি যেন কোনো বিপদে পড়লে চন্দ্রদর্শনের উপায় অবলম্বন করে। আজকে আপনারা শুনবেন তারপর থেকেই প্রজেক্ট পাসিং শো সিজন 8-এর দ্বিতীয় গল্প, বিভূতির চন্দ্রদর্শন। টেরাকোটার অভিনব শিল্প এবং ঐতিহাসিক মন্দির স্থাপত্যের প্রাচুর্যে সম্পদশালী বাঁকুড়ার ইন্দাস অঞ্চলের ছোট্ট গ্রাম এই আকুইয়ের চারিদিকে থাকা সবুজ ধানের ক্ষেতগুলো মন সতেজ করে দেয়। গ্রামের খানিক বাইরে অবস্থিত সুবৃহৎ মল্লিক বাড়ি আজ সেজে উঠেছে রঙিন চাঁদোয়ায়। গাড়ি থেকে নেমে চকচকে মার্বেলের সিঁড়িগুলোর ধাপ পেরিয়ে আমি দাঁড়ালাম বাড়ির গোলাকৃতি উঠোনে। বাড়ির ভেতরে তখনই প্রবেশ না করে স্যারকে বলেই একটু বাড়িটার আশেপাশে হেঁটে চলে দেখতে থাকলাম। উদ্দেশ্য এই জায়গাটার বাস্তুতত্ত্বের দিক নির্ণয় করে নেওয়া। হাজারো তারানাথের বলে দেওয়া কথাগুলো ভুলে গেলে তো চলবে না। আর ওনাকে দেখেই শিখেছি যে কোনো বাড়ির ভালো খারাপ শুভাশুভ পরিবেশ সবই নির্ভর করে জমির বাস্তুর ওপর। এরই মাঝে শুনতে পেলাম মল্লিক স্যারের গলা। নরেশ, যা তো বাইরে থেকে মালপত্রগুলো নিয়ে আয়, আর অতিথি ঘরখানা খুলে দে। এই তোর সব কদ্দূর? যতদূর জানি অভিজিৎ মুহূর্তের এখনো কিছু দেরি আছে। তার আগে অন্নপ্রাশনের বৈদিক বিধি শুরু করা যাবে না, ফলে হাতে সময় আছে। ঘুরতে ঘুরতে ততক্ষণে চলে এসেছি বাড়িটার পেছনে। এদিকটায় এই জমির উত্তর ও পূর্ব দিক মিলিত হয়েছে, তাই হয়তো এখানেই স্থাপন করা হয়েছে এই বাড়ির কুলদেবতা অথবা কোনো কুলদেবীর মন্দির। কাছাকাছি যেতে মন্দিরের ভগ্নপ্রায় উঠোনে ছড়িয়ে থাকা কাঁটা নোটের আগাছাগুলো দেখে বুঝতে পারলাম এ মন্দিরে কোনো পুজো হয়নি অনেক কাল। গর্ভগৃহের অন্ধকারে থাকা সিঁদুর লেপা দেবী প্রতিমা আমার কাছে প্রথমে অচেনা ঠেকলেও তার ঠিক ডান পাশে অধিষ্ঠান করা দেবতার মূর্তিখানি আমার শিবের মূর্তি বলেই মনে হলো। শিব এখানে তাণ্ডব নৃত্যের মুদ্রা নিয়ে দাঁড়িয়ে আছেন নিজের দক্ষিণ পদে। শিবের বাম পাশে থাকা ওই দেবী অতি অবশ্যই কোনো শক্তিরূপিণী মাতৃমূর্তিই হবে, এতে আর কোনো সন্দেহ নেই। কিন্তু দেবীর চোখের মণির রং ওরকম উজ্জ্বল লাল বর্ণের মতো কেন? ওই চোখ জোড়া কি কোনো রত্নের? মূর্তিটা আরো ভালো করে দেখব বলে এগিয়ে যাচ্ছিলাম, এমন সময় একটা গম্ভীর গলা কানে এলো আমার। রুদ্রাণী, দেবী রুদ্রাণী আমাদের কুলদেবী। দেবীর ডান পাশে ওই মূর্তি রুদ্রের, ভৈরবীর ভৈরব। চমকে উঠে ঘুরে দাঁড়ালাম। আমার পেছনে দাঁড়িয়ে থাকা মেয়েটি নিজের মুখ আড়াল করে রেখেছে ঘোমটার আবরণে। কেন যেন মনে হলো বালিকার গলায় থাকা এই দৃঢ়তার সাথে তার এই ঘোমটায় মুখ ঢেকে থাকা স্বভাবটা বড্ড বেমানান। জিজ্ঞেস করলাম, তা কুলদেবীর মন্দিরে নিত্য পুজো করা হয় না? দেবী রুদ্রাণীর পূজাবিধি অত সহজ নয়। সে 64 যোগিনীর একজন। কুলবধূর হাতের পুজো ছাড়া উনি গ্রহণ করেন না। কুলবধূ বিদায় নেওয়ার পর থেকেই এই কুলমন্দিরে আর পুজো হয় না। যাকে অনেক কথা বলে ফেললাম। বাবা মশাই আপনাকে অতিথি ঘরে খুঁজে না পেয়ে চাকরকে পাঠালেন আপনাকে ডাকতে। আমি এদিকটায় এসে আপনাকে দেখতে পেলাম। আপনি বরং আমার সাথে আসুন বৈঠক ঘরে। বাবা মশাই আপনার জন্য অপেক্ষা করছেন। তুমি মল্লিক স্যারের বড় মেয়ে বুঝি?
নাম কি তোমার? নিরুপমা, নিরুপমা মল্লিক। আচ্ছা, তুমি এরকম কেন বললে নিরুপমা, যে কুলবধূ বিদায় নিয়েছে? বৌঠান মানে তোমার মাই তো এ বাড়ির কুলবধূ। আজ তোমার ভাইয়ের অন্নপ্রাশন, এমন এক শুভ দিনে ও কথা কেন বললে? যার হাত থেকে দেবীর উজ্জানির আরতির প্রজ্বলিত প্রদীপ পড়ে যায়, অর্থাৎ যার পুজো কুলদেবী গ্রহণ করতে অস্বীকার করেন, সে এ বাড়ির কুলবধূ কক্ষনো নয়। আপনি যাকে বৌঠান বলছেন বিভূতিবাবু, তিনি আমার কাছে আমার পিতার দ্বিতীয় স্ত্রী ছাড়া আর কিছুই নয়। নিরুপমাকে অনুসরণ করে বাড়ির অলিন্দে প্রবেশ করলাম। মেয়েটির তীব্র শ্লেষযুক্ত কথাগুলো শুনে আর বেশি কথা বাড়ায়নি তার সাথে। সুগন্ধি ফুলের তোড়ায় সজ্জিত বৈঠকখানায় বড়বাবু বসেছিলেন সেগুন কাঠে নির্মিত এক প্রকাণ্ড কেদারায়। আমায় দেখে উনি বললেন, আহা, দাঁড়িয়ে কেন, বসো। তা খবরখানা শুনেছ হে বিভূতি? আগে কি খবর স্যার? মল্লিক স্যার কিছু বলার আগে একজন কম বয়সী চাকর বৈঠকখানার ভারী পর্দাখানা সরিয়ে ভেতরে ঢুকলে তার হাতে ধরা ট্রে থেকে ভেসে আসছে খাবারের সুগন্ধ। বড়বাবুও আমার ঠিক মাঝখানে অবস্থান রয়েছে একটা গোল কাঁচের টেবিল। টেবিলটার কাঠের পায়া কারিগরের হাতে পেয়েছে এক সিংহের থাবার নিখুঁত প্রতিকৃতি। টেবিলের ওপর ট্রেখানা রেখে চাকরটি বিদায় নিলে বড়বাবু বললেন, কলকাতা থেকে লোক আসছে, তাজা খবর সংবাদ মাধ্যম থেকে। মল্লিক বাড়ির ছেলের অন্নপ্রাশন বলে কথা। বাহ, এ তো খুব ভালো খবর। আপনারা তো বড় দপ্তর কলকাতায়, আপনার ছেলের অন্নপ্রাশনের ছবি সমগ্র কলকাতাবাসী দেখবে খবরের কাগজে। এর থেকে ভালো আর কি হতে পারে বলুন তো? তা পুরুত ঠাকুর আসবেন কখন? বেলা যে গড়িয়ে যায়। পুরোহিত এসে গিয়েছেন, উনি পুজো শুরু করার তোড়জোড় করছেন হয়তো। ঠাকুর ঘরখানা বাড়ির অন্দরমহল ও বারমহলের মাঝেই রয়েছে। পুজো শুরু হলে কেউ না কেউ ঠিক ডাকতে আসবে। তার আগে বরং এখানে ফুরফুরে হাওয়ায় বসে একটু চা আর সামান্য কিছু খাওয়া যাক। ট্রেন জার্নি করে আসায় তো কিছু খাওয়া হয়নি তোমার, আমারও না। না, নাও নাও, শুরু করো। অন্দরমহল থেকে উচ্চস্বরে ভেসে আসছে কোনো এক শিশুর ক্রন্দন। সেই ক্রন্দন ধ্বনিকে ঘিরে শোনা যায় অনেকজন মেয়ে মানুষের খিলখিলিয়ে হাসির আওয়াজ। খেতে খেতেই শুনতে পেলাম বৈঠকখানার দিকে খুব দ্রুত গতিতে এগিয়ে আসছে কেউ। মহিলার পায়ের নুপুরের রিনরিনে ঝংকার কানে শুনতে পাচ্ছি স্পষ্ট। ওগো শুনছ, পুজো যে এখনই শুরু হবে, আসবে নে? ভারী পর্দার আড়ালে দাঁড়িয়ে আছেন তিনি। গরদের লাল পেড়ে সাদা শাড়ির আঁচলে একগাছা চাবি ঝুলছে। ঘোমটার আড়ালে সোনার নথখানা দুলিয়ে মহিলা বেশ একটু ঝাঁঝের সাথেই বললেন কথাগুলো। বড়বাবুর লুচির টুকরোয় খানিকটা মোহনভোগ ভরে মুখে দিয়ে স্ত্রীর উদ্দেশ্যে বললেন, এই তো কুমুদ, আসছি। বিভূতিকে নিয়েই একেবারে আসছি ঠাকুর ঘরে। পুরোহিতকে বলো পুজো শুরু করতে। আগে তুমি নিজে একবারটি দয়া করে আসতে পারো এদিক পানে? বড়বাবু এবারে একটু বিরক্ত হয়ে খাওয়া থামাতে বাধ্য হলেন। উঠে দাঁড়িয়ে আমায় বললেন, তুমি খাও বিভূতি, আমি একটু আসছি। চায়ের কাপে খানিকটা চুমুক দিয়ে আমিও জলখাবারে ইতি টানলাম। হাতঘড়ির বড় কাঁটাখানা ঢুকেছে সবে 11 ঘরে। এমন সময় শুনতে পেলাম, কি দরকার ছিল বাইরের কাউরে আনার? কই, তুমি তো আমারে আগে বলনি কলকাতার অফিস থেকে কাউকে সঙ্গে করে আনবে। আস্তে কথা বলো, চেঁচিও না। তুমি এমন করে বলছো কেন কুমুদ? বিভূতি আজ আমার বাড়ির অতিথি। আর তাছাড়া ভুলে যেও না, এই বাড়িটা কিন্তু আমার। বাড়ির কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে কাউকে আমন্ত্রণ জানাতে গেলে আমাকে আগে তোমায় বলতে হবে নাকি? কি কি বললে? এ বাড়িখান শুধু তোমার? আজ আমাদের মানিকের মুখে বাদ। এমন একটা দিনে নিজের স্ত্রীর সাথে এমন করে কথা বলতে পারলে তুমি? খালি অশান্তি আর অশান্তি। বাপ আর ওই তোমার হাড় জ্বালানি মেয়ে, তোমরা দুজন মিলে শুধু অশান্তি করতে এসো আমার জীবনে। হ্যাঁ, সব বোঝা সারা আমার, সব সব। অতিথির আগমনে বাড়ির গৃহিণী এমন কুপিত হলে অতিথিরও তখন বেশ অস্বস্তি হয় বই কি। তাই বৈঠকখানা থেকে বেরিয়ে সোজা চলে এলাম টানা বারান্দাটায়। মনে মনে একবার ভাবলাম, আকুইতে তারানাথের যে গুরু ভাইয়ের বাড়ি আছে সেখানে চলে যাই বরং। পরক্ষণেই মনে পড়ল তারানাথ বলেছিলেন বড়বাবুর সামনে বিপদ আছে,
যদিও কি বিপদ সেটার আজ এখনো পায়নি। আচ্ছা, তারানাথ এ বাড়িতে আসবেন তো? কথা দিয়েছিলেন উনি বড়বাবুকে, আর কথার খেলাপ করার মানুষ তো উনি নন। তাহলে কি আমার থেকে যাওয়াই উচিত? হে বাবু, ও বাবু, এই কর্তা আপনাকে ঠাকুর ঘরে ডাকতেছেন। হ্যাঁ, আমার সাথে আসুন। এদিকে বাবু, আসুন আসুন। চিন্তা করতে করতে আমার মন দূর দিগন্তে থাকা বাড়ির সামনের ওই খাঁ খাঁ করা মাঠটায় হারিয়ে গিয়েছিল হয়তো। চাকরের গলায় সম্বিত ফিরল। ঠাকুর ঘরে উপস্থিত হয়ে আজকের শুভ দিনের প্রধান উপলক্ষে যে শিশুটি, তাকে দেখেই মন ভালো হয়ে গেল। শিশুরা এমনই হয়, যে কোনো পরিবেশে পরিস্থিতিতে ওদের ওই নিষ্পাপ হাসিটুকু সব মলিনতা দূর করে দেয়। শ্বেত পাথরের ঠাকুর ঘরে বিশাল সিংহাসনে রাধা মাধব অধিষ্ঠিত। ছোট্ট শিশুটিকে কোলে নিয়ে সিংহাসনের পাশেই আসনে বসে আছেন এক ভদ্রলোক। আত্মীয় আত্মীয়া দাস দাসীদের মাঝে ঠাকুর ঘরের থামের আড়ালে এক হাত ঘোমটা দিয়ে গোলাপি শাড়ি পরে যে মেয়েটি দাঁড়িয়ে আছে, তার সাথে সকালেই সাক্ষাৎ হয়েছিল আমার ওই বাড়ির পরিত্যক্ত কুলমন্দিরের থানে, ওই নিরুপমা। আসলে মেয়েটা খানিক অভিমানী, নিজের মায়ের স্মৃতিগুলো আঁকড়ে বেঁচে থাকতে চায় সে, আর তাই হয়তো সৎমার সাথে তার এত বিরোধিতা। শাড়ি বেঁধে বিছিয়ে রাখা আসনে বড়বাবু বসতে বললেন আমায়। ততক্ষণে পুরুত ঠাকুর বৈদিক উপাচারে গণেশ পুজো সেরে পুতুলের মতো বসে থাকা শিশুটিকে পরিয়ে দিচ্ছেন তিলক, আর মেয়ে বউদের উলুধ্বনির সাথে সাথে বাড়ির প্রধান কর্ত্রী হাতে তুলে নিয়েছেন শঙ্খ। কেননা এখন বাড়ির সবচেয়ে ছোট সদস্যের সামনে সাজিয়ে রাখা হবে ভাতের থালা। মামার হাতে প্রথম অন্ন গ্রহণ করবে শিশুটি। শীতপুষ্প, শ্রীপর্ণ ইত্যাদি নানান ফুলের গন্ধে ভরা মনোমুগ্ধকর পরিবেশে হঠাৎ আমার নাকে কেমন একটা পোড়া পোড়া গন্ধ এসে ঠেকল। আশেপাশে থাকা মানুষজন সকলে উৎসুক হয়ে তাকিয়ে আছে সামনে মেঝেতে ছোট্ট আলপনা আঁকা ওই চৌকিটার ওপরে, যার ওপর সদ্য রাখা হয়েছে কাঁসার থালাখানা। পোড়া গন্ধটাকে প্রথমে ধুনোর গন্ধ মনে করলেও তখনও বুঝতে পারিনি, আর কয়েক মুহূর্তের মধ্যেই বদলে যাবে ঠাকুর ঘরে ছড়িয়ে থাকা এই খুশির আবহাওয়া। নাও অভিজিৎ, মুহূর্ত শুরু হয়েছে যে, শুভ কাজে আর দেরি নয়। ভাতের থালার ওপর থেকে কলাপাতার আচ্ছাদনটা সরিয়ে নিতেই উলুধ্বনি থেমে গেল হঠাৎ। আত্মীয়দের মধ্যে থেকে ডুকরে কেঁদে উঠল যেন কেউ। চাপা গুঞ্জন শুরু হলো সবার মধ্যে, আর থালায় থাকা অমঙ্গলের ইঙ্গিতটা দেখে প্রচন্ড শঙ্কিত হয়ে উঠলাম আমি। ভাত অমন পুড়ে যায় কি করে গা? হ্যাঁ গা, ভাত কি খোলা ফেলে রেখেছিলে নাকি? এসব কি কাণ্ড, এ তো ভারী অমঙ্গল। হ্যাঁ গো, ভাত খোলা ফেলে রেখেছিলে পিরেতে নাকি? দৃষ্টি পড়েছে ওই ভাতে। এসব কি কাণ্ড, এ তো ভারী অমঙ্গল। উল্টো বাটির আকারে থাকা ভাতগুলো পুড়ে ছাই হয়ে আলকাত্রার রং নিয়েছে যেন। ঠাকুর ঘরের উত্তেজনা আর আতঙ্কের পরিবেশে হঠাৎ বাড়ির বড় কর্ত্রী কুমুদিনী দেবী রাগত স্বরে বলে উঠলেন, সব হয়েছে ওই কালো মেয়ের জন্যই। আমার মানিকের মুখে ভাতটা পণ্ড করার জন্যই তো এসেছে ও ঠাকুর ঘরে। ডাইনি একটা, ওর কালো মুখে ঝাঁটা মেরে বিদায় করতে পারলে বাঁচি। কুমুদ, মেয়েটাকে কিসব আজে বাজে বলছো বলো তো? ভাইয়ের অন্নপ্রাশন আর দিদি আসবে না? ভাইটা তো আর ওর মায়ের পেটের ছা নয় কো, তাই তো হিংসে জ্বলে পুড়ে নিজের বিষ নজর দিয়েছে আমার মানকের ভাতে। এই মেয়ে, যা বেরিয়ে যা বলছি, যা যা। নিরুপমা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে দৌড়ে বেরিয়ে গেল ঠাকুর ঘর থেকে। চূড়ান্ত অশান্তির পরিস্থিতিতে একজন বাইরের লোক হিসেবে দাঁড়িয়ে থাকতে আমার অস্বস্তি করছিল খুব। সম্ভ্রম বজায় রাখতে কিছু না বলেই ঠাকুর ঘরের থেকে অতিথিদের জন্য গুছিয়ে রাখা ঘরে চলে আসলাম আমি। বিকেল গড়িয়ে গেলেও তারানাথ এখনো এলেন না। অতিথি মহলের টানা বারান্দাটায় পায়চারি করতে করতে দেখলাম বাড়ির চারিদিকে হ্যাজাকের বন্দোবস্ত করা হয়েছে। রাত্রি ভোজনে আমন্ত্রিত অতিথিদের জন্য জোর কদমে চলছে প্রস্তুতি। হেঁসেলের পেছনে খিড়কির উঠোনে ঠাকুর চাকরেরা হাঁড়ি কড়াই নিয়ে রান্নার আয়োজনে ভালোই ব্যস্ত।
একদিকে শাকসবজি আনাজপাতি তো অন্যদিকে বিরাট আঁশবটিতে কাটা হচ্ছে রূপলী নদীর ফল, মানে বাঙালির প্রিয় মৎস্য আর কি। এমন সময় দেখলাম সদর ফটকের বাইরে দাঁড়িয়ে দুজন লোক একখানা বিরাট বাক্স নামাচ্ছে মোটর থেকে। লোক দুটোর পোশাক দেখেই বোঝা যায় তারা অন্তত এই গ্রামের নয়, বাইরের। বাক্সখানা খুব সম্ভবত ক্যামকর্ডারের, ছবি তোলার আধুনিক একখানা যন্ত্র। কলকাতায় আমদানি হয়েছে বোধ করি জাপান থেকে। কিশোরীর কাছ থেকে শুনেছি এই যন্ত্র চালনা বেশ ঝক্কির, কেননা এটা বৈদ্যুতিক শক্তিতে চলে না। এটাকে চালাতে চাবির দরকার হয়। তাই হয়তো করছে ওই লোক দুটো। একজন বাক্সখানা ধরে আছে শক্ত করে, আর আরেকজন বেশ কসরত করে টুলে বসে চাবি ঘুরিয়ে ঘুরিয়ে দম দিচ্ছে সেই যন্ত্রে। দম দেওয়া হয়ে গেলে লোকটা এবারে উঠে সদর ফটকের সামনে মুখোমুখি এসে দাঁড়াতেই আমি রীতিমতো চমকে উঠলাম। এ যে কিশোরী! দাঁড়াও, আমি আসছি নিচে। প্যান্ট শার্ট পরে ধোপদুরস্ত সাজে কিশোরীকে চেনা বেশ দুষ্কর। গতকাল থেকে হয়ে চলা ঘটনার ঘন ঘটা সব শুনে টুনে তার তো একেবারে চক্ষু চড়ক গাছ। সে কি, এত কাণ্ড ঘটে গেল, আর আমি কি না কলকাতায় অফিসে বসে বসে ভাবছি কবে তুমি আর তারানাথ ফিরবে, আর তারপরে জম্পেশ করে তিনজনের একখানা বৈঠক হবে। ভাগ্যিস সাহেব আমাকে এই কাজটা দিয়ে পাঠালেন। এখন দেখো দেখি, এমন রহস্যের হালকা গন্ধ পেয়েও কাল সকালেই আমায় কলকাতায় ফিরে যেতে হবে। তবে তুমি যে বললে তোমার বড়বাবু তারানাথকে আসতে বলেছিলেন, ঠাকুরমশাই এখনো আসেননি? এখনো না, তবে উনি কিন্তু আমাকে আসন্ন বিপদের কিছুটা পূর্বাভাস দিয়েছেন কিশোরী। বিপদ? কার বিপদ? কি বিপদ ঘটতে চলেছে? তারানাথ বলেছিলেন বড়বাবুর সামনেই বড় বিপদ, তবে সেই বিপদটা কি এটা উনি আমায় বলেননি। আর সেটা জানতে গেলে উনি আমায় একটা পদ্ধতি অবলম্বন করতে বলেছিলেন। কি পদ্ধতি? চন্দ্রদর্শন কিশোরী, চন্দ্রদর্শন। চন্দ্রদর্শনের দ্বারা তো তারানাথ যে কোনো স্থানের ভূত ভবিষ্যৎ প্রত্যক্ষ করেন। তুমি এই বিদ্যা প্রয়োগ করতে পারবে? দেখো ভায়া, সংসারী মানুষ হয়েও তারানাথের কথা মতন রোজ রাতের তৃতীয় প্রহরে জেগে আমি এই পদ্ধতি অভ্যাস করতাম। তোমায় বলতে দ্বিধা করি না এখনো, মানে এখনো পর্যন্ত এই পদ্ধতিতে সিদ্ধি লাভ করতে পারিনি। কিন্তু একবার যদি চেষ্টা করে দেখি, যদি মানে এবারে যদি অন্তত। আমি অলৌকিকে অবিশ্বাসী হলেও বন্ধু হিসেবে তোমার বিশ্বাসকে ঠুনকো মনে করি না। চেষ্টা করেই দেখো না, যদি এবারে দর্শন প্রাপ্তি ঘটে। যতই হোক, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে যে বহু দূর, তাই না? আরে বিভূতি, তুমি এখানে বাইরে দাঁড়িয়ে কি করছো? আর আপনাকে তো ঠিক চিনলেন না তো? তাতে কি, এখন চিনে নিন। আমি কিশোরী সেন, তাজা খবর সংবাদ মাধ্যম, কলকাতার হেড অফিস থেকে আসছি। আশা করি ডাক পৌঁছে গিয়েছিল সময় মতো। ও ও বুঝলাম। এখানে আসার জন্য ধন্যবাদ আপনাকে। আপাতত একটু বিশ্রাম করুন। অতিথিরা সকলে এসে পড়লেই সান্ধ্য অনুষ্ঠান শুরু হবে। তা বিভূতি, উনি বুঝি তোমার পরিচিত? আগে আমার বন্ধু স্থানীয় স্যার, ওই একটু কলকাতার খবরাখবর নিচ্ছিলাম ওর কাছ থেকে। বেশ। আচ্ছা, যদি তোমাদের দুজনের কথা হয়ে গিয়ে থাকে তাহলে একটু এসো তো বৈঠক ঘরে, কিছু কাজের কথা ছিল। বড়বাবু চলে যেতেই কিশোরী বলল, মল্লিকবাবুকে চিন্তান্বিত বলে মনে হলো। তুমি বরং যাও, আমি আমার সহকর্মীর কাছে যাই। ক্যাম্পকর্ডারটার এদিক সেদিক হলে আর দেখতে হবে না। হ্যাঁ, সেই ভালো, পরে কথা হবে তাহলে। রেডিয়ামওয়ালা হাতঘড়ির ডায়ালে এখন বাজে ঠিক রাত 2:30। বিকাল সন্ধে পেরিয়ে প্রদোষকালেও যখন তারানাথ এলেন না, তখন অতিথিবৃন্দের আপ্যায়ন সেরে রাতের দিকে বড়বাবু খুব হতাশ হয়ে আমায় বলেছিলেন, পণ্ডিত মশাই কি কোনো কারণে আমার উপর কুপিত হয়েছেন বিভূতি? উনি যে এ বাড়িতে পায়ের ধুলো দিলেন না। মল্লিক স্যারকে কি উত্তর দেব প্রথমে বুঝতে পারলাম না, কেননা তারানাথের না আসার কারণ আমার কাছেই স্পষ্ট ছিল না। বড়বাবু খানিকক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে থেকে আবার বললেন, আচ্ছা বিভূতি, তুমি কি কিছু বুঝতে পারছো? মানে ঠাকুর ঘরে যা হলো তার কি কোনো ব্যাখ্যা আছে তোমার কাছে? না মানে মানে আমি কিভাবে কোনো ব্যাখ্যা। বিভূতি, ইতস্তত করো না। তুমি পণ্ডিত মশাইয়ের সান্নিধ্য লাভ করেছো,
বিকেলে তোমার সঙ্গে দপ্তরের কথা বলার সময় তোমাকে আমার বড় অন্যমনস্ক বলে মনে হয়েছিল। তোমার চোখের দিকে তাকিয়ে আমি বেশ বুঝতে পারছি তুমি কিছু একটা আন্দাজ করতে পারছো বিভূতি। হ্যাঁ, বলো, পারোনি? বড়বাবুর কথাগুলো শুনে একটু ঢোক গিলে তাকে বলেছিলাম, আগে আন্দাজ করতে পেরেছি বলতে, ঠাকুর ঘরে যা হয়েছিল তার ব্যাখ্যা একটা আছে বটে, তবে সেই ব্যাখ্যা ঠিক কতটা যথাযথ সেটা বুঝতে আমার আজ রাতে একটা ক্রিয়া সম্পন্ন করতে হবে। ছোট মুখে হয়তো বড় কথা হয়ে যাবে, কিন্তু স্যার, আপনার জ্যেষ্ঠ কন্যা নিরুপমা এসবে কোনোভাবেই দায়ী নয়, তাই অযথা তাকে দোষারোপ না করাই ভালো। আপনি অত চিন্তা করবেন না, আপনার চিন্তার নিবারণের জন্য আমি চেষ্টা করব। এখন আসছি স্যার। বারমহলের চাতালে দাঁড়িয়ে বড়বাবু ফের পিছু ডেকেছিলেন। বিভূতি, নরেশ বলল তুমি নাকি রাতে কিছু খাওনি, শরীর ভালো তো? প্রাক ক্রিয়ার কিছু বিশেষ নিয়ম রয়েছে স্যার, রাতে কিছু খেলে আমার চলবে না যে। কুলমন্দিরের ভাঙা থানের ওপর গুছিয়ে বসলাম। ট্র্যাঙ্কে করে যে তামার কমণ্ডলুখানা এনেছিলাম সেটার জলে তারানাথের করা পবিত্র যজ্ঞের বিভূতি মিশিয়ে মন্ত্রপুত জল প্রস্তুত করে বিষাক্ত কীট, শরীরী জানোয়ার কিংবা অশরীরী যা কিছু ক্রিয়াকর্তার জন্য বিপজ্জনক তার থেকে বাঁচতে নিজের আসনটিকে গণ্ডি দিলাম। খুব কাছেই একটা তক্ষক ডেকে উঠল কোনো ঝোপের আড়ালে। আকাশে তারারা আজ দেখা দিতে একদম নারাজ। শুধু এক ফালি চাঁদ মেঘের চাদরে নিজেকে মুড়ে তাকিয়ে আছে আমার দিকে। মন্দিরের পেছনে থাকা আঁশফুলের ঝাড়ের তলায় সরসর করে কিছু একটা প্রাণীর যাতায়াতের আওয়াজ পেয়েও নিজের মন থেকে সমস্ত ভয় দূর করলাম অনেক কষ্টে। এই পরিবেশের পরিধি আমার কলকাতার বাড়ির ছাদের মতো সীমাবদ্ধ নয়। এই বাড়ির পেছনে ধুধু প্রান্তর, কড়া মাঠ, আকুই গ্রাম আমার চেনা নয়। অচেনা এই চড়াচড়ে মল্লিক বাড়ির কুলমন্দিরের ভাঙা থানের ওপর বসে গর্ভগৃহে অধিষ্ঠিত কুলদেবী রুদ্রাণী ও কুলদেবতা রুদ্রের সাক্ষ্যে দুই হাতের আঙুলে চোখ জোড়া ঢাকলাম। হাতের বুড়ো আঙুল দুটো দিয়ে দুই কান বেশ জোরে চেপে ধরে চিত হয়ে শুয়ে পড়লাম ধুলো মেখে। মনে মনে তারানাথের শ্রীচরণ স্মরণ করে শুরু করে দিলাম মন্ত্রপাঠ। দিগন্ত বিস্তৃত মাঠ থেকে ভেসে আসে হায়নার হাসি, এক নাগারে হয়ে চলা ঝিঁঝি পোকার ডাক সব কিছু উপেক্ষা করে বারংবার তারানাথের বলে দেওয়া মন্ত্রটা এক মনে পড়ে চললেও বন্ধ চোখের ভেতরে থাকা অন্ধকারটা ঘনিয়ে উঠছে শুধু। একসময় ধৈর্য হারিয়ে থেমেই গেলাম। সিদ্ধিলাভের কোনো রকম সম্ভাবনা না দেখে চোখের পাতা আলগা করতে যাব, ঠিক এমন সময় 999 হাজারে এক কম যে। আরো একবার মন্ত্রটা পাঠ না করলে চন্দ্রোদয় হবে কি করে বিভূতি? ঠাকুরমশাইয়ের বজ্র গম্ভীর গলাটা আমার পঞ্চ ইন্দ্রিয়ে যেন খুব জোরে একটা ধাক্কা দিল। জীব জড়িয়ে আসলে অনায়াসে আরো একবার মন্ত্রটা পাঠ করলাম, আর সাথে সাথে বন্ধ চোখের সামনে থাকা জমাট অন্ধকার চিঁড়ে দিল বিদ্যুতের ঝলকানি। তীব্র এক সাদা জ্যোতি ধাঁধিয়ে দিল আমার দুই চোখ। উত্তেজিত স্নায়ুকে কোনো রকমের নিয়ন্ত্রণে এনে দেখলাম সেই শ্বেত শুভ্র জ্যোতি নির্গত হচ্ছে এক বিশাল আকার গোলক থেকে। আচমকা শুনতে পেলাম, পূর্ণ চন্দ্রের দর্শন পেয়েছ বিভূতি? হ্যাঁ হ্যাঁ, দর্শন প্রাপ্তি ঘটছে আমার, কিন্তু কিন্তু এই একজোড়া পরি তারা কই? সামনে থাকা বিশাল শ্বেত গোলক পূর্ণ চন্দ্রের ঠিক তলায় থাকা নাম না জানা গাছটা দেখে কেঁপে উঠলাম আমি। গাছটাকে ঘিরে উড়ে বেড়াচ্ছে দুইটি প্রজাপতি, তাদের গা থেকে ঠিকরে ঠিকরে পড়ছে রং। হঠাৎ একটা হাসির আওয়াজ শুনতে পেলাম। তারানাথ হাসছেন কেন? আহা, ওগুলো প্রজাপতি নয়, ওগুলো প্রজাপতি নয়। পরি দেখনি নাকি কোনোদিন?
ও, ইট পাথরের শহুরে জীবনযাত্রায় পরী দেখবেই বা কোথায়? যে দেখো বিভূতি, ওরাই পরী। পরীদের জিজ্ঞেস করো তুমি যা জানতে চাও। জিজ্ঞেস করো বিভূতি, দেরি করো না। পরিদের পাখনা থেকে গুঁড়ো গুঁড়ো রং এসে পড়ছে আমার চোখে মুখে। তাদের মুখ ঢাকা রয়েছে সাদা কাপড়ের আচ্ছাদনে। ধরা ধরা গলায় কোনো রকমে জিজ্ঞেস করলাম তাদের, আমি আমি জানতে চাই এই মল্লিক বাড়িতে ঘটে চলা অমঙ্গলের পিছনে কোন ভয়াবহ অতীত লুকিয়ে রয়েছে। খুব খুব খারাপ কিছু ঘটবে না তো এখানে? বুক ভরে শ্বাস নাও বিভূতি। এই গুরুত্বপূর্ণ সময়ে তোমার স্নায়ু দুর্বল হয়ে পড়লে তোমার প্রশ্নের উত্তর আর তুমি পাবে না। মনে একটু শক্তি সঞ্চয় করো বিভূতি। তারানাথের অভয় বাণী শুনে মুখ তুলে সেই দুই পরীর দিকে ফের তাকালাম। অবাক হয়ে দেখলাম নিজেদের মুখের সাদা আচ্ছাদন ধীরে ধীরে উন্মোচিত করে বিরাট এক সাদা পর্দা আমার চোখের সামনে মেলে ধরল সেই দুই পরী। সেই পর্দায় ফুটে ওঠা দৃশ্যগুলো শ্বাস রোধ করে প্রত্যক্ষ করলাম। টুকরো টুকরো অতীতে ভয়ঙ্কর এক ঘটনার বিষয়ে অবগত হয়ে শরীর হালকা হয়ে এলো আমার। আতঙ্কে দু চোখ খুলে ফেললাম আমি। হাউ হাউ করে কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়লাম আসরের মুখোমুখি দাঁড়িয়ে থাকা তারানাথের পায়ের ওপর। সিদ্ধি লাভের পর আমিও এমন কেঁদেছিলাম। এমন করেই কেঁদেছিলাম ঠিক যেন এক নবজাতক শিশুর ন্যায়। মাটিতে পড়ে থাকা আমার দুর্বল শরীরটাকে তারানাথ সস্নেহে তুলে জড়িয়ে ধরলেন বুকে। ফোঁপাতে ফোঁপাতেই কোনো রকমে বললাম, আমার সমস্ত ইন্দ্রিয় আজ ধন্য হলো ঠাকুর মশাই, সমস্ত ইন্দ্রিয় আজ ধন্য হলো। ধন্য হলাম আমি ধন্য হলাম ঠাকুর মশাই, আমি ধন্য হলাম। সংসারের বাস্তবে ফিরে এসো বিভূতি। আধ্যাত্মবাদের আরো অনেক গুচ্ছ তত্ত্ব এখনো তোমার অজানা যে। সংসারী গৃহী মানুষ হলেও তোমাকেই আমি দেব সেই সমস্ত জ্ঞান। এ যে সবে শুরু। আরে বাপু, সাধকেরা তো ভেসে গেলে চলবে কেন? নাও নাও, শিরদাঁড়া সোজা করে দাঁড়াও আর আমায় বলো কোন অপশক্তি জাগানো হয়েছে এই বাড়িতে। এই বাস্তু জমির সমস্ত ধুলোকণা আলকাতরার মতো কালো ঠেকছে কেন আমার চোখে? যক্ষিণী ঠাকুর মশাই, এখানে ঘোর অপতন্ত্রের চর্চা করে জাগানো হয়েছে এক যক্ষিণীকে। যক্ষিণী? কে জাগিয়েছে ভয়ঙ্করী এই অপদেবীকে? কোনো বাড়িতে এই অপশক্তিকে জাগাতে পারে একমাত্র সেই বাড়িতে বসবাসকারী কেউ। এর মানে এই পরিবারেই কোনো সদস্য। তাহলে কি এই অপতন্ত্র যে করেছে তাকে আমি দেখেছি ঠাকুর মশাই। সে বাড়িরই একজন সদস্য, এই বাড়িতেই তার বাস। কে সে? কে জাগিয়েছে যক্ষিণীকে বিভূতি? এই বাড়ির বড় কর্ত্রী কুমুদিনী দেবী। আর আপনি একদম ঠিক বলেছিলেন ঠাকুর মশাই, বড়বাবুর দুটো বিয়ে। ওনার প্রথম পক্ষের সন্তান নিরুপমার সাথে ইতিমধ্যেই আমার কথা হয়েছে। কুমুদিনী দেবী ওনার দ্বিতীয় স্ত্রী। আর এই মন্দির, এ যে এক যোগিনী শক্তির মন্দির। তবে মন্দিরটা পরিত্যক্ত বলে মনে হলেও। কথাটা বলতে বলতেই তারানাথকে দেখলাম কাঁটা নোটের ঝোপগুলো টপকে মন্দিরের ভেতরে প্রবেশ করতে। মন্দিরটার ব্যাপারে যেসব কথা আমি জেনেছি সেসব বলতে বলতেই আমিও পিছু নিলাম তার। এই মন্দির মল্লিক বাড়ির কুলো মন্দির। গর্ভগৃহে কুলদেবী রুদ্রাণী ও তার ভৈরব অধিষ্ঠিত রয়েছেন। একমাত্র কুলবধূর হাতে নিবেদিত অর্ঘ্যই এই কুলদেবী গ্রহণ করবে। তবে গর্ভগৃহের ফাটল ধরা মেঝের ওপর জায়গায় জায়গায় গজিয়ে উঠেছে লতানো কাঁকরুহা। পায়ের তলার লালচে মেঝে ঈষৎ পেছল আর স্যাঁতস্যাঁতে।
পা টিপে টিপে তারানাথ এগিয়ে চলেছেন দেবী রুদ্রাণীর বেদির দিকে। মাতৃ প্রতিমাটিকে পর্যবেক্ষণ করতে করতে তারানাথ প্রশ্ন করলেন আমায়, তবে তবে কি বিভূতি? তবে নিরুপমা আমায় বলেছিল কুমুদিনী দেবী এখন এই বাড়ির কর্ত্রী হলেও তাঁর হাতে অনুষ্ঠিত আরতি কুলদেবী রুদ্রাণী গ্রহণ করেননি। তাই নিরুপমার মা অর্থাৎ বড়বাবুর প্রথম পক্ষের স্ত্রী গত হওয়ার পর থেকে এই মন্দিরে আর নিত্য পুজো হয় না। দেবী রুদ্রাণীর মন্দিরে পুজো এখন বন্ধ ঠাকুরমশাই, এখন বন্ধ। না বিভূতি, তা নয়, পুজো নিত্যদিন করা হয়। এই প্রদীপটা দেখলেই বুঝবে। এই দেখো। তারানাথের কথায় চমকে উঠলাম। এ কি বলছেন উনি? এরকম এক ভগ্নপ্রায় মন্দিরে রোজ পুজো হয়? কার হাতে পূজিত হন কুলদেবী রুদ্রাণী? প্রশ্নগুলো ভাবতে ভাবতে তারানাথের ডান হাতের তর্জনী বরাবর থাকা পেতলের মলিন পঞ্চপ্রদীপের দিকে তাকিয়ে লক্ষ্য করলাম সেটার কালিমাখা 5টি গোলকের ভেতরে রয়েছে পোড়া তুলোর মণ্ড। সেই তুলোর মণ্ড এখনো খানিকটা তেলে ভেজা। তাজা কালির দাগ লেগে রয়েছে প্রদীপটার হাতলে। স্পষ্ট বোঝা যায় এই পঞ্চপ্রদীপ জ্বালানো হয় নিয়মিত। অবাক হয়ে তারানাথের মুখের দিকে চেয়ে দেখলাম উনি বিহ্বল দৃষ্টিতে তাকিয়ে আছেন মন্দিরের উঠোনের দিকে। চাঁদের জ্যোৎস্নায় সেই জায়গাটা সামান্য আলোকিত। ফিসফিসিয়ে তারানাথ বললেন, আমি এখন যাকে দেখতে পাচ্ছি, তুমিও কি তাকে দেখতে পাচ্ছ হে বিভূতি? তারানাথের কথাটা শুনে চারপন্নায় অবাক হলাম। ওনার মুখাবয়ব দেখলে মনে হয় মন্দিরের উঠোনে দাঁড়িয়ে থাকা কারোর উদ্দেশ্যেই উনি বললেন কথাটা, অথচ সেখানে তো কেউ নেই। ব্যাপার স্যাপার দেখে ভয় পেলাম বেশ, তবু বললাম, কে 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 ঠাকুরমশাই, কে 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 কাকে 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 দেখতে পাচ্ছেন আপনি? তাকে তাকে আমিই বা দেখতে পাচ্ছি না কেন? আমি দেখতে পাচ্ছি না কেন? অত সব প্রশ্নে এখন কাজ নেই। এসো ওই থামটার পেছনে গিয়ে দাঁড়াই আমরা। উনি বোধ হয় অচেনা মানুষ দেখে মন্দিরে প্রবেশ করতে সংকোচ করছেন। এসো বিভূতি, এসো। কথা না বাড়িয়ে মন্দিরের কোণের একটা চওড়া থামে জড়সড় হয়ে দাঁড়িয়ে পড়লাম। এখান থেকে গর্ভগৃহের বেদিটা স্পষ্ট দেখা যাচ্ছে। একটা দমকা হাওয়া এসে ধাক্কা দিল যেন মন্দিরটার দেওয়ালে। ঢং ঢং করে বেজে ওঠা ঘণ্টার আওয়াজটা শুনে আমার শিরদাঁড়া বেয়ে একটা শীতল স্রোত বয়ে গেল যেন। কে প্রবেশ করল মন্দিরের ভেতর? চারপাশের পরিবেশই বা এমন পাল্টে গেল কেন? হঠাৎ একটা অদ্ভুত ব্যাপার ঘটল। শোঁ করে বয়ে চলা হাওয়ায় স্পষ্ট দেখলাম গর্ভগৃহের বেদির ওপরে একে একে জ্বলে উঠছে সেই পঞ্চপ্রদীপ। প্রণাম করো বিভূতি, প্রণাম করো। ব্রহ্ম মুহূর্তে দেবী রুদ্রাণীর আরতি হচ্ছে যে, মাথা নত করে সেই যোগিনীর আশীর্বাদ প্রার্থনা করো। তারানাথের কণ্ঠস্বর ভেসে এলো আমার কানে। দু চোখ বুজে প্রার্থনা করলাম দেবীর কাছে। পরক্ষণেই চোখ খুলতে দেখলাম প্রদীপের আলো প্রশমিত। চারিদিকের পরিবেশ আবার স্বাভাবিক। থামের আড়াল থেকে বেরিয়ে তারানাথকে ব্যক্ত করলাম আমার কৌতূহল। এই মন্দিরে আরতি অনুষ্ঠিত করলো কে ঠাকুরমশাই? কেন? নিয়মানুসারে দেবী রুদ্রাণীর আরতি এ বাড়ির কুলবধূ ব্যতীত আর কে করবে? এ বাড়ির কুলবধূ? কিন্তু কুমুদিনী দেবী তো। তবে কি বলছেন? তবে ইনি কে? কে ইনি? ইনি কি তবে? নিঃসন্দেহে বিভূতি, তোমার ধারণাই সঠিক। উনিও এই বাড়িরই কুলবধূ, কিন্তু দুর্ভাগ্যবশত শরীরই নয়, তবে তার আত্মা পালন করে চলেছে নিজের কর্তব্য, এবং একমাত্র এনার আরতি নিবেদনের ফলেই রুদ্রাণীর যোগশক্তির সাথে সেই যক্ষিণীর অপশক্তি এখনো ঠিক পেরে উঠছে না। নইলে এতদিন এ বাড়ি শ্মশান হয়ে যাওয়ার কথা যে। ঠাকুরমশাই, আপনি কিভাবে তাকে প্রত্যক্ষ করলেন? জ্যোতি দর্শন বিভূতি, সবই জ্যোতি দর্শনের খেল। চন্দ্র দর্শনের পর এবার এই বিদ্যেও তোমায় শিখিয়ে দেব, বুঝলে?
এ যে কিশোরীর গলা বিভূতি। আর্তনাদটা শুনে বুঝতে অসুবিধা হলো না এ স্বর কিশোরীর। মল্লিক বাড়ির ছাদ থেকে ভেসে আসছে অসহায় একটা গোঙানির আওয়াজ। কিশোরীর এ বাড়িতে আসার কারণ তারানাথকে বলতে বলতেই বারমহলের দিকে ধাবিত হই। অন্ধকার তখন একটু একটু করে মুছে যাচ্ছে পূবের দিগন্ত হতে। ছাদে ওঠার পেঁচানো সিঁড়িটায় দাসদাসীদের শোরগোল শুরু হয়ে গেছে। অন্দরমহল থেকেও ভেসে আসছে মল্লিক পরিবারের সদস্যদের উদ্বিগ্ন গলা। তড়িৎ বেগে ছাদে পৌঁছে দেখি বিশাল ছাদের একটা অন্ধকার কোণে জড়সড় হয়ে বসে আছে কিশোরী। টেনে টেনে শ্বাস নিচ্ছে সে, দুই চোখে আতঙ্কের আবেশ। কাছে গিয়ে ওর ঘাড়ে হাত রাখতেই দেখলাম সে দুই হাতে শক্ত করে ধরে রয়েছে একটা বালা। কোন মেয়ের হাতের বালা? দরজাটা হঠাৎ খুলে যেতে কি দেখলে কিশোরী? হাত চানে দিয়ে ডাকছিল আমায় ঠাকুর মশাই। রাতে শোবার জন্য আমাদের যেই ঘরখানা দিয়েছিল সেই ঘরের দরজা আমি নিজে বন্ধ করেছিলাম। আমার মনে আছে, হ্যাঁ খুব মনে আছে। অথচ হঠাৎ অমন শেষ রাতে কিভাবে যে দরজাটা খুলে গেল আর দরজাটার বাইরে দাঁড়িয়েছিল সেই সেই প্রেতিনী। যে এসেছিল সে মানুষ নয়, এটা তুমি কি করে বুঝলে কিশোরী? না না না, সে মানুষ নয়। সে কোনো সাধারণ রক্ত মাংসের মানবী হতেই পারে না ঠাকুর মশাই। কিন্তু সেটা প্রথমে বুঝতেই পারিনি। ঘুমটার আড়ালে থাকা লম্বা সেই নারী মূর্তি দরজার সামনে দাঁড়িয়ে আমায় হাতছানি দিয়ে ডাকলে। আমি হয়তো কিছু জিজ্ঞেস করেছিলাম তাকে, কিন্তু কিন্তু আমার গলা দিয়ে একটা ঘরে আওয়াজ ছাড়া আর কিচ্ছু বেরোলো না জানেন। গলা একেবারে শুকিয়ে কাঠ। তারপর কি হলো কিশোরী? সে কি তোমায় বশ বা সম্মোহন করে? জানি না ঠাকুর মশাই, আমি বুঝতে পারিনি কিভাবে আমি ছাদে পৌঁছে গেলাম। তবে হ্যাঁ ঠাকুর মশাই, ছাদে পৌঁছে সেই নারী মূর্তি অবশেষে আমায় দেখা দিলে। হাওয়ায় তার মুখের ওপর থেকে ঘোমটার আচ্ছাদন সরে যেতেই তার অপরূপ সৌন্দর্য দেখে আমি একেবারে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। সুন্দরী সেই নারী একটু একটু করে এগিয়ে আসছিল আমার দিকে। আপনি কি বললেন যেন ঠাকুর মশাই? এক্ষুনি সম্মোহিত। তার সম্মোহনেই আমি মূর্তির মতো ঠায় দাঁড়িয়েছিলাম বোধ হয়। আচমকা একটা ক্ষীণ আওয়াজ শুনতে পেলাম আমি। ঢং ঢং করে যেন বাজছে একটা কিছু। ঘণ্টার ধ্বনি। ঘণ্টার আওয়াজটা তুমিও পেয়েছিলে কিশোরী? আমার প্রশ্নটা শুনে বালিশে ঠেস দিয়ে বসে থাকা কিশোরীর কপালের ওপর তৈরি হওয়া ভাঁজগুলো সমান হলো। উৎকণ্ঠিত হয়ে সে সায় দিল আমার কথায়। একদম একটা ঘণ্টা যেন বাজছিল কোথাও, ঠিক যেমনটা বাজে কোনো মন্দিরে। আমি কিশোরীকে এবাড়ির কুলমন্দিরের বিষয়ে বলতে উদ্যত হচ্ছিলাম, হঠাৎ তারানাথের ইশারায় থেমে গেলাম। তিনি গলা খাঁকার দিয়ে বললেন, সেই আওয়াজ কি তোমার প্রেতের মহাবিষ্ট ইন্দ্রিয়কে জাগিয়ে তুলেছিল কিশোরী? ঘণ্টার আওয়াজটা শুধু আমি শুনিনি ঠাকুর মশাই, শুনতে পেয়েছিল আমার চোখের সামনে দাঁড়িয়ে থাকা সেই অভূতপূর্ব নারী মূর্তিও। আর তাতেই বোধহয় সম্মোহনের মায়াজাল ছেড়ে ফেলতে পেরেছিলাম আমি। মুহূর্তের জন্য তার জঘন্য রূপ ফুটে উঠেছিল আমার চোখের সামনে। পচন ধরা মৃতদেহের ন্যায় তার সেই রূপ প্রত্যক্ষ করতেই আমি এক ধাক্কায় সরিয়ে দিয়েছিলাম সেই প্রেতিনীর মূর্তিকে। কিন্তু আমার ধাক্কায় তার স্থানচ্যুতি হলো না ঠাকুর মশাই, উল্টে সে ধাক্কা দিলে আমাকে। তার মুখাবয়বে ফুটে উঠেছিল তীব্র ক্রোধ। হয়তো সে তার স্বরূপ প্রকাশ করতে চায়নি আমার কাছে। ছাদের একেবারে ধারে পৌঁছে গিয়েছিলাম কখন বুঝতে পারিনি। ধাক্কা খেয়ে সামলাতে না পেরে পা হড়কে গেল আমার। কিন্তু কিন্তু তুমি তো পড়ে যাওনি ভায়া? ছাদের অন্ধকারে বসেছিলে এক কোণায়। তা আমি পড়ে গেলে কি খুব ভালো হতো নাকি? আহা, চটছ কেন? আমি বলতে চাইছি, পা হড়কে যেতেও তুমি ছাদ থেকে পড়ে গেলে না। তোমায় বাঁচালো কে? কিশোরী, তুমি যক্ষিণীর মায়ায় বেঁধে গিয়েছিলে।
এই অপদেবী বাইরে স্বর্গের অপ্সরীর ন্যায় সুন্দর হলেও এদের আসল রূপ অতল পাতালের থেকেও কুলসিত। এই অপশক্তির হাতের থেকে বাঁচালো কে তোমায়? এই বালাখানি যার। কিশোরীর হাতে ধরা সেই বালার তামাটে রং আমি আগেও দেখেছি। এক হাত ঘোমটায় নিজের মুখ ঢেকে দাঁড়িয়ে থাকা সেই মেয়েটির সাথে কথা হয়েছিল আমার। আমি বললাম, নিরুপমা, নিরুপমা এসেছিল তোমায় বাঁচাতে। নিরুপমা? নিরুপমা বুঝি তার নাম? একেই বোধহয় বলে যথা নামে তথা গুণে। সাক্ষাৎ মৃত্যুর ডাকে সাড়া দিয়ে ফেললেও আমার অবশ হয়ে আসা হাতটা সে শক্ত করে ধরেছিল এসে। ঘুমটা কিছুটা সরে যেতেই তার শ্যামবর্ণ মুখশ্রী দেখে ফিরে পেয়েছিলাম বাঁচার আশা। হ্যাঁচকা টানে ছাদের মেঝেতে নিয়ে আসলে সে আমায়। কোনো কারণে সেই ভয়ঙ্করী সত্তার কালো অবয়ব ছিটকে সরে গিয়েছিল নিরুপমাকে দেখে। পারমহলে শোরগোল শুরু হওয়ার কারণে সে কোনো রকমে ছাড়িয়ে নিয়েছিল নিজের হাত। আমার হাতে থেকে গেল শুধু ওর একখানা বালা। কিছু বলছিল সে ফিসফিসিয়ে আমায়, কিন্তু আতঙ্কে ছটফট করতে করতে তার কথা শুনতে পেলাম না আর। এক হাত ঘোমটায় নিজের মুখ ঢেকে লুকিয়ে পড়েছিল গিয়ে চিলে ছাতের ঘরটার পেছনে। আর দেখা পেলাম না তার, আর দেখা পেলাম না, আর দেখা পেলাম না। একই কথা বারবার বলতে বলতে কিশোরীর শরীরটা ধীরে ধীরে নেতিয়ে পড়ল বিছানায়। তারানাথ নিজের রুদ্রাক্ষের জপমালা ছুঁয়ে দিলেন তার কপালে। ধীর স্বরে তিনি আমায় বললেন, গতবার কিশোরীকে একখানা প্রেতমোচন কবচ নিতে বলেছিলাম। বুঝতে পেরেছিলাম খুব শীঘ্রই সে এমনই কোনো পরাশক্তির দর্শন লাভ করবে। তবে এ যে আবার নাস্তিক, এই হয়েছে এক বিপদ। যাকে মানসিক আতঙ্ক যেটুকু অবশিষ্ট রয়েছে কিশোরীর মনে, তাই জপমালার ছোঁয়ায় মুছে যাবে ক্ষণ। কিন্তু ওদিকে অন্দরমহলের কোলাহল শুনতে পাচ্ছ কি বিভূতি? অন্দরমহলে হয়ে চলা চিৎকার চেঁচামেচি জোরালো হয়ে উঠছে বেশ। তারানাথের সাথে ঘরের বাইরে বেরোতেই বারমহলে ওই অতিথিশালার দিকে ঊর্ধ্বশ্বাসে ছুটে আসতে দেখলাম স্বয়ং মল্লিক স্যারকে। বড়বাবুর মুখে দুশ্চিন্তার ছাপ। হাঁপাতে হাঁপাতে তারানাথের পা ছুঁয়ে প্রণাম করলেন তিনি। বুক ভরে নিঃশ্বাস নিয়ে বললেন, পণ্ডিত মশাই, আপনি এত দেরি করলেন কেন? আমার মানিক যে। বড়বাবুর কথা শেষ হতে না হতেই কোনো মহিলার তীক্ষ্ণ ক্রন্ধনধ্বনি ভেসে এলো অন্দরমহলের কোনো এক কক্ষের পর্দার আড়াল থেকে। অশনি সংকেতের আভাস পেতেই তারানাথ উচ্চারণ করলেন তার পরম আরাধ্যা মধুসুন্দরী দেবীর প্রণাম মন্ত্র। মধুসুন্দরী দেব্যই নমঃ, মধুসুন্দরী দেব্যই নমঃ, মধুসুন্দরী দেব্যই নমঃ। রাজপ্রতাপের ঠেকে আপনারা শুনছিলেন ডক্টর সায়নী অপর্ণার কলমে প্রজেক্ট পাসিং শো সিজন 8-এর দ্বিতীয় গল্প বিভূতির চন্দ্রদর্শন। গল্পটির পরবর্তী খণ্ড আসতে চলেছে 16 তারিখ অর্থাৎ 16ই এপ্রিল ঠিক রাত 10টায়। এই গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে। আর প্রজেক্ট পাসিং শো সিজন 8 এখনো যারা শোনা শুরু করেননি তারা অতি সত্বর প্রথম গল্পের থেকে আমাদের প্রজেক্ট পাসিং শো সিজন 8-এর সঙ্গী হয়ে যান।